এখানে আপনার বাসা? জি। কোন বাড়িটা? মারিয়া হাত লম্বা করে দেখালো। এই রাস্তার একটু সামনেই, ওদিকে আর গাড়ি যাবে না, রাস্তার কাজ চলছে তো। ও, ওকে, আপনি তাহলে বাড়ি চলে যান। পুরো কথাটা সে বলল হাসি ছাড়া এবং রাশভারী গলায়। মারিয়া কাঁধ ব্যাগ বুকে চেপে দাঁড়িয়ে রইল। সাদীপ বাইক ঘুরিয়ে ফের স্টার্ট দিতে গেলে ডাকলো। শুনুন। সাদীপ ঘাড় কাত করে তাকায়। কিছু বলবেন? শক্তপোক্ত চেহারা দেখে মেয়েটা গুলিয়ে ফেলে সব। এ ছেলে এমন কেন? একটু হাসলে কি হয়? মিহি স্বরে বলল। ধন্যবাদ। শুনুন, আপনি লিফট না দিলে আজ যে কি করতাম। ইটস ওকে। সে আবার স্টার্ট দিতে গেলে মারিয়া আবার ডাকলো। শুনুন। সাদীপ বিরক্ত হলো, তেমন কপাল কুঁচকি তাকালো। মারিয়া নিভে গিয়ে বলল, সরি। বলুন, কি বলবেন? মারিয়া রয়ে শুয়ে বলল, আসলে বলতে চাইছিলাম যে। আসল নকল বাদ দিন ম্যালেরিয়া, আগেই বলেছি আমার দেরি হচ্ছে। তার কণ্ঠে অধৈর্য। মারিয়া ব্যাকুল চোখে তাকায়, যে চোখ অনেক কিছু বলতে চাওয়ার প্রবণতা। সাদীপ হয়তো বুঝে গেল। বাইক ফের স্ট্যান্ডে দাঁড় করিয়ে বলে, আচ্ছা, রিল্যাক্সে বলুন। মারিয়া বুক ভরে শ্বাস নিল এবার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে খুব নরম গলায় বলল, আমি আসলে দুঃখিত। সাদীপ ভ্রু কোচকায়। মারিয়া চোখ নামিয়ে বলে, এমনি বলতে পারেন অনুশোচনা। আপনি মানুষটা এত ভালো, আর আমি সেই শুরু থেকেই ঝগড়া করছি। যা মুখে এসেছে তাই বলেছি। বয়সে ছোট হয়েও সম্মান দিইনি। বিচুটি পাতা দিয়ে কি অবস্থাটাই না করেছিলাম। আই এম রিয়েলি ভেরি সরি ফর এভরিথিং। সাদীপের মুখমণ্ডল সবেগে মসৃণ হলো। অনাকাঙ্ক্ষিত ব্যাপারটায় বিস্মিত সে। আপনি কি মন থেকে সরি বলেছেন, নাকি লিপ দিয়েছি সেই সৌজন্যতা রক্ষায়? মারিয়া উদ্বেগ নিয়ে বলল, মন থেকে বলছি, গড প্রমিস। সাথে গলার কাছটা চিমটি দিয়ে দেখলো সে। বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল সাদীপ। ব্যাস, সরি এক্সটেপ। মারিয়া মুগ্ধ হয়ে সে হাসি দেখে, নিজেও হাসলো ঠোঁট চেপে। প্রস্তাব রাখলো, অন্তত এক কাপ চা খেয়ে যেতেন যদি। ব্যাস, সরি অ্যাকসেপ্ট। আজ নয়, অন্য দিন। বলেছেন এতেই হবে। অন্যদিন সত্যিই আসবেন? কথা দিচ্ছি না, তবে চেষ্টা করব। ঠিক আছে, সাবধানে যাবেন। প্রথমবার মেয়েটিকে ভালো লাগলো সাদিফের। মনে হলো সে অতটা অভদ্র নয়, একটু একটু ভদ্রতাও জানে। হেসে বলল, থ্যাঙ্কস, অ্যান্ড আই এম অলসো সরি। মারিয়া অবাক হয়, জানতে চায় কেন? সাদিপ বলল, ম্যালেরিয়ার ডায়রিয়া বানানোর জন্য। তারপর ধোয়া ছুটিয়ে চলে গেল। মারিয়া প্রথম দফায় হতভম্ব হলেও পরপর হেসে উঠল। শান্তির নিঃশ্বাস নিয়ে হাত ছোয়ালো বক্ষে। এখনো কাঁপছে এখানে। শান্তির নিঃশ্বাস নিয়ে হাত ছোয়ালো বক্ষে। এখনো কাঁপছে এখানে। সারা রাস্তা কেঁপেছে, ধুকপুক করেছে ভীষণ। সাদিফের সাথে কথা বলতে গিয়ে প্রথমবার টের পেয়েছে কণ্ঠরোধ হচ্ছে তার। প্রকাণ্ড জড়তা লাগছে। চোখের দিকে তাকাতে গিয়ে মিও এসেছে মনে মনে। এমন হওয়ার কারণ, সে কি তবে ছেলেটার প্রেমে পড়েছে? মিরপুরে নামি দামি আর পরিচিত মুখও হলো ইয়ালো নাইফ রেস্টুরেন্ট। ছাদ ছুঁয়ে টাঙানো অসংখ্য ফুল দিয়ে সাজানো এটি। জাঁকজমক আর শোধিত ভীষণ। সব থেকে বেশি মন করা লাগে সন্ধ্যের পর। শহরের বুক চিরে যখন অন্ধকার নামে, তখন এই রেস্তোরাঁ ঘিরে জ্বালানো কৃত্রিম আলোগুলো দেখলে গেঁথে থাকে চোখে। ধূসরদের গাড়িটা রাস্তার এক সাইডে ধরে এর সামনে এসে থামলো। মূলত এখানকার পিৎজাটা ভালো। ইকবাল আর তার পছন্দের শীর্ষে। পিউ এসেছে প্রথমবার। পুষ্পর চোখ জ্বলে উঠল রেস্টুরেন্টের নাম দেখে। এখানে তার বে হিসেবে আগমন, অবশ্যই ইকবালকে সাথে নিয়ে। আহা, নাগা উইংসটা যা স্বাদ, মুখে লেগে থাকার মতো প্রায়। পিউ আগে আগে নামলো। তিনতলার রেস্টুরেন্ট দেখতে নিচ থেকে চোখ আকাশে তুলতে হচ্ছে তাকে। ইয়েলো নাইফের নিচে ছোট করে লেখা লাভ অ্যাট ফার্স্ট বাইট দেখে ফিক করে হেসে উঠল। আর চোখে ধূসরের দিকে দেখল একবার। এখানে লেখা লাভ অ্যাট ফার্স্ট বাইট, আর ধূসর ভাই তার লাভ অ্যাট ফার্স্ট সাইট। কি সাংঘাতিক কম্বিনেশন! ধূসর, ইকবাল, পুষ্প, আর সে সিরিয়ালের সিঁড়ি বেয়ে উপরে উঠল। ধূসর বেছে বেছে একটা টেবিল দেখে ওদের ইশারা করলো। পি বসতে গেলে চেয়ার টেনে দিল সহজতে। পুষ্প তা দেখে ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া, আমাকে তো চেয়ার এগিয়ে দিলে না, পিউকে দিলে। কেন? ওই এক চোখামি ভালোবাসা। বলতে বলতে সে ঠোঁট চেপে হাসলো। ইকবাল বলল,
তুমি আর পিউ কি করে এক হলে বলো? তুমি হলে আমার বউ আর পিউ হলো। ধূসর চোখ পাকিয়ে তাকাতেই ইকবাল মিটিমিটি করে হেসে বলল। সরি সরি। পিউ লজ্জা পেল, নিচু কণ্ঠে শুধালো। আপনি বসবেন না ধূসর ভাই? ইকবাল ওকে অনুকরণ করে বলল। আপনি বসবেন না ধূসর ভাই? শাট আপ ইকবাল। শাট আপ পিউ। পিউ বলল। আমি কি করলাম? তাহলে আমি বা কি করলাম? ধূসর গম্ভীর করলো স্বর। ইকবাল, তোর কি বয়স দিন দিন কমছে না বাড়ছে? ইকবাল দুদিকে মাথা নেড়ে বলল। জানি না, মনে হচ্ছে একই জায়গায় আটকে। দেখছিস না দিন দিন কেমন ইয়াং হচ্ছি? পুষ্প মাথা বেঁকায়। ইয়াং না ছাই, চুল পেকে যাচ্ছে তোমার, বুড়ো হচ্ছ। পিউ বলল। এই বুড়োর জন্যই তো এত পাগলামি করলি। জানেন ভাইয়া, ওর যখন সাদিব ভাইয়ের সাথে বিয়ে ঠিক হলো, কি যে কেঁদেছে, খালি হেঁচকি তুলে কেঁদে কেঁদে বলেছে আমি ইকবালকে ছাড়া মরেই যাব। পুষ্প মৃদু থমকে ওঠে। চুপ থাকবি তুই? ইকবাল ঠোঁট কামড়ে হাসলো। পুষ্প লজ্জায় আইঢাই করে তাকিয়ে থাকে আরেক দিক, বাঁচার চেষ্টা চালায় প্রেমিকের মুগ্ধ ঘায়েল দৃষ্টি থেকে। ইকবালের হঠাৎ চোখ পড়ল ধূসরের দিকে। আশেপাশে দেখছে সে। চট করে দুষ্টি বুদ্ধি এলো মাথায়, ঠোঁটে হাসি ধরে রেখে শুধালো। আচ্ছা পিউ, ধরো পুষ্পর মতো তোমার একটা ছেলের সাথে হুট করে বিয়ে ঠিক হয়েছে, তুমি ও কি কাঁদবে? পিউ কি দুষ্টু কম? ধূসর পাশে, এই সুযোগে তাকে জ্বালানোই যায়। সে অবাক হওয়ার ভান করে বলল। কাঁদবো কেন? আমি তো খুশি হব। ধূসর দৈবাত সজাগ চোখে তাকালো। ইকবাল বলল। মানে অন্য কারোর সাথে বিয়ে ঠিক হলে তুমি খুশি হবে কেন? অন্য কারো কেন বলছেন? বিয়ে করে বাড়িটা ছাড়তে পারলেই আমি বাঁচি। এই বাড়িতে খালি বকা খাই, বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে জামাইয়ের আদর খাবো। ধূসর চড়া কণ্ঠে ধমকে উঠল। এক চড় মারবো। পিউ কেঁপে ওঠে, হতবাক হয়ে তাকায়। ইকবাল নিষ্পাপ কণ্ঠে বলল। ওমা কেন, কি এমন বললো? ধূসর ক্ষিপ্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ সময়। তার ধমকের জোর শুনে কাছাকাছি টেবিলে অনেকে চেয়ে আছে। সে নিবল, শ্বাস ফেলে বলল। কিছু না, অর্ডার দিয়ে আসি। তারপর দুমদুম করে পা ফেলে চলে গেল। আড়াল হতে ইকবাল, পুষ্প আর পিউ সশব্দে হেসে উঠল। পুষ্প বলল। ভাইয়া জেলাসও হয়? বেটার বুক ফাটে তবু মুখ ফোটে না, বুঝলে শালিকা? পিউ দীর্ঘশ্বাস ফেলে আনমনে বলল। তার মুখ ফোটার আশায় আমি বুড়ি হলাম বলে। ধূসর অর্ডার দিয়ে ফিরে এলো। এখানে খাওয়ার আগে টাকা দেওয়ার নিয়ম। সবটা সেরে এসে বসলো। ইকবাল সে পাশাপাশি, পিউ পুষ্প পাশাপাশি। সে আসতেই ওদের ফিসফিস করা থামে। ব্যস্ত ভঙ্গিতে বসে থাকে। কিছুক্ষণের মাথায় খাবার এলো। একটা লার্জ সাইজ পিৎজা, 3টে বার্গার, 4টে কোল্ড কফি আর একটা মোটামুটি সাইজের নাগা উইংসে। ছোটোখাটো টেবিলে ভরে যায়। পিৎজাটা শুধুমাত্র পিউয়ের, এটা সবার জানা। গাড়িতে বসে কে কী খাবে সেই আলোচনা শেষ। সেই মোতাবেক খাবার অর্ডার করেছে ধূসর। পুষ্প হামলে পড়ল নাগা উইংসের প্লেটের ওপর। ব্যস্ত হাতে ওটাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। এই খাবারটা মাত্রাতিরিক্ত ঝাল, অতিরিক্ত হজম ক্ষমতা আর অভ্যাস ছাড়া কার পক্ষেই সম্ভব নয় খাওয়া। সে যতবার এসেছে খেয়েছে, ঝালে নীল হয়ে বসে থেকেছে আর চোখে মুখে বাতাস করেছে ইকবাল। আজকেও এরকম কিছু হবে, কিন্তু সে নিশ্চিত আজ বাতাস করার অনেকে আছে, তবুও এটা মিস দেওয়া যাবে না। সবাই যখন খাবারে হাত দেবে ঠিক সেই সময় ভেসে এলো। আরে ভাইয়া, ভাবি, তোমরা এখানে? চেনা কণ্ঠস্বর শুনে সবাই একযোগে তাকালো। খাবারে রাখা হাত থেমে গেল। পুষ্প আর ইকবালের ঠোঁটে হাসি ফুটলেও ধূসরের চিবুক শক্ত হলো অমনি। একবার পিউর দিকে তাকালো সে। ইফতি হাসি হাসি মুখে এগিয়ে আসে। ইকবাল অবাক কণ্ঠে বলল। তুই এখানে বলিসনি তো আসবি? ঠিক হঠাৎ প্ল্যানিং, ফ্রেন্ডে নিয়ে এলাম, ওই যে ওই টেবিলে। সে হাত দিয়ে দূরে টেবিল দেখালো। অনেকগুলো ছেলে গোটা টেবিল ঘিরে বসে। এরপর পুষ্পকে জিজ্ঞেস করলো। সে কি খবর ভাবি, কেমন আছো? হেসে জানায়। আলহামদুলিল্লাহ, তুমি? ভালোই। পিউ আছে দেখছি, কি অবস্থা পিউ? ইফতি ভ্রু নাচায়। তার হাসিতে উপচে পড়া থোবরাটা অসহ্য লাগে ধূসরের। একটা শক্ত ঘুষিতে থেতলে দিতে ইচ্ছে হয়। পিউ গম্ভীর দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সে কি হেসে ভালো বলবে নাকি না হেসে? গতকালকের কথা মনে পড়লো তখন, সেই হুমকি। তারপর হাত মুচড়ে ধরার নির্মম দৃশ্যটা মনে করে ভেতরে ভেতরে গুটিয়ে গেল ক্রাশে। সিদ্ধান্ত নিল কিছুতেই হাসবে না, এমনি ভালো আছে জানাবে।
কিন্তু সৌজন্যতার বিবেকবোধ তা হতে দিল না। হাসিটা ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এসে বলল, ভালো আপনার? আমি তো অল টাইম ভালো থাকি, আজকে দেখি ধূসর ভাইয়াও আছেন। আচ্ছা, তোমরা কি সবাই মিলে ঘুরতে এসেছো? হ্যাঁ, আমাদেরও হঠাৎ প্ল্যানিং, ভাইয়া নিয়ে এলেন। তুমিও জয়েন করো না ইপ্তি? ধূসর কটমট করে পুষ্পকে দেখলো। মেয়েটা খুশির প্রকোপ খেয়ালই করেনি। ইফতিকে বলতে দেরি, পাশের খালি টেবিলে থেকে চেয়ার এনে বসতে দেরি করলো না, আর বসলো একেবারে পিউর পাশে। চেহারা অচিরাত চুপসে যায় তার। উঠে যেতে মন চায়, সাহস হয় না ধূসরের দিকে তাকাতে। তাকালে কি দেখবে নাক ফুলেছে? নাক ফুলেছে, চোখ মুখ লাল। বাবা, থাক বরং। ইফতি গল্প জুড়ে দিল, ভাই ভাবির সাথে বিস্তর আলাপ। অথচ শেষ মাথায় প্রিয়র নাম ধরে থামে। যেমন, তাই না পিউ? কি বলো পিউ? মেয়েটা অভদ্রতার খাতিরে হু হা করছে শুধু। ধূসরের রাগে ব্রহ্মতালু অবধি জ্বলে যায় তখন। প্রচণ্ড ক্রোধে হাঁসফাঁস করে। এই ছেলে এখানে কেন আসবে? পিউর পাশে কেন বসবে? বন্ধুর ভাই, এই একটা শব্দই তাকে গুন্ডামি থেকে পিছিয়ে নিচ্ছে। না হলে এক্ষুনি বুঝিয়ে দিত ধূসর মাহাতাব কি জিনিস। কিন্তু চুপচাপ বসে থেকেও লাভ হচ্ছে না। হাঁটুর বয়সী ছেলেটাকে শত্রুভাব তো সম্মানে লাগছে তার, কিন্তু রাগ তো প্রকাশ করা দরকার। এভাবে চুপচাপ বসে থাকা অসম্ভব। তখনই নজর পড়ল পুষ্পর সামনে রাখা মাংসের টুকরোগুলোর দিকে। ওটা এদিকে দে। কথাটায় আলাপ থামলো তাদের। পুষ্প ধূসরের ইশারা করা প্লেট দেখে বিভ্রান্ত হলো। ভাইয়া তো এত ঝাল খান না, নিশ্চিত হতে বলল। এটা হুম, এটা তো অনেক ঝাল ভাইয়া। তোকে দিতে বলেছি। কণ্ঠে কি যেন ছিল। পুষ্প দ্রুত এগিয়ে দেয়, কিন্তু চিন্তা হতে শুরু করে। ইকবাল পিউ সবাই চোখ বড়বড় করে চেয়ে থাকে। ধূসর যে এত ঝাল খায় না সেটা ওদের সবার জানা। ইফতি অত শত ভাবল না। শোনো পিউ বলে আবার কথা শুরু করলো সে। ধূসর কাঁটা চামচটা শক্ত করে চেপে ধরলো মাংসের গায়ে, যেন ইফতির গলায় ধরেছে ওটা। তারপর একসাথে দুটো পিস তুলে মুখে ভরল। চোখ কপালে তুলল পিউ। পাশে বসা বকবক করতে থাকা ছেলেটাকে ফেলে তার শঙ্কিত দৃষ্টি পড়ে রইল সামনের উদ্ভ্রান্তের মতো খেতে থাকা মানুষটার ওপর। ধূসর একটাবার আশপাশে তাকালো না, একটুখানি সামনে রাখা পানির বোতলের দিকেও দেখলো না। সকলে বিস্মিত দৃষ্টিতেও তোয়াক্কা হলো না কোনো। ইফতি কথা থেমে গেছে, সে নিজেও হা করে দেখছে ধূসরের খাওয়া। ধূসর সবটা শেষ করে থামলো। কোটর ঝালের প্রকোপে টলটল করছে। স্তম্ভিত হয়ে চেয়ে রইল সবাই। সে উঠে দাঁড়াতে ইকবাল কিছু বলতে যায়, ধূসর শুনল না। ওয়াশরুমের দিকে হাঁটা ধরল চুপচাপ। তার টলমলে কদম পিউকে যা বোঝার বুঝিয়ে দেয়। হুলস্থুল পায়ে ধূসরের পেছন পেছন ছুটল সে। ইকবাল যেতে নিয়েও থেমে গেল ওকে যেতে দেখে। জায়গায় বসে পড়ল আবার। ওয়াশরুম তখন ফাঁকা, দু একজন হাত ধুয়ে চলে গেছে কেবল। ধূসর অন্ধকার দেখছে, দৃষ্টি ঝাপসা, চোখ বেয়ে উষ্ণ জল গড়ায়। অক্ষিপট টকটকে লাল, ঠোঁট ভিজে গেছে লালায়। দিশেহারা অবস্থা প্রায়, ধোয়া বের হচ্ছে কান দিয়ে। মাথার রগ দপদপ করে লাফাচ্ছে। সে বেসিনে ঝুঁকে পড়ল এক প্রকার। মুখে পানি নিয়ে কয়েকবার কুলি করে ফেলল, মাথায় পানি দিল। কাশি উঠে গেছে। পিউ দৌড়ে আসে। ধূসর অবস্থা দেখে বুকটা ছিঁড়ে গেল কষ্টে। হুটুপুটি করে কাছে এসে দাঁড়ালো। পিঠে হাত রেখে উদ্বিগ্ন হয়ে বলল, আপনি ঠিক আছেন ধূসর ভাই? ধূসর সোজা হয়ে দাঁড়ায়, পিঠ থেকে পিউর হাতখানা ছিটকে সরায়। ফিরে তাকাতেই পিউ আটকে উঠল তার চেহারা দেখে। আর্তনাদ করে বলল, আল্লাহ, কি অবস্থা হয়েছে আপনার? ধূসর চেয়ে রইল কিছুক্ষণ। পিউ দুশ্চিন্তায় সে রুষ্ট চাউনির তল পেতে অক্ষম। ইফতি এখানে কেন এসেছে? তুই ডেকেছিস? পিউ থমকে তাকালো। আমি কেন ডাকবো? তাহলে এলো কি করে? বললো তো বন্ধুদের সাথে। আর আমি কিভাবে ডাকবো? আমার কাছে কি ওনার নাম্বার আছে? থাকলে ডাকতিস। আল্লাহ, না, তা কখন বলেছি? তাহলে ও আসবে কেন আর বসবে কেন তোর পাশে? বলতে বলতে পিউর মাথার পাশে দেয়ালে ঘুষি বসালো ধূসর। পিউ ভয়ে থরথর করে ওঠে। শরীরে কম্পন তীব্র হয়, প্রতিরোধ ভেঙে যায়। আচমকা দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলল সে। ধূসরের লালিত চোখ মুখ থেকে আড়াল করতে চাইল নিজেকে। ধূসর হতবুদ্ধি হয়ে গেল এবার। এক মুহূর্তে হুঁশে এলো যেন। রাগের মাথায় বলা উল্টা পাল্টা কথায় নিজেই নিজেকে মনে মনে কষে চড় মারল সে। পিউ যে কোশ্চিনকালেও এরকম করবে না তার থেকে ভালো কে জানে।
কি বলতে কি বলে দিল। ইস, কিভাবে কাঁদছে। ধূসর করুণ চোখে চাইলো। হতাশ হলো নিজের ওপর। এই মেয়েটাকে ধমক আর রাগ দেখানো ছাড়া কি আর কিছুই সে পারে না? কেন সে এমন? ধূসর ফোঁস করে শ্বাস ফেললো। আলতো করে ধরলো পিওর হাত দুটো। পাছে ব্যথা লাগে। মুখ থেকে সরালো আলগোছে। ভেজা স্নিগ্ধ চোখ মুখ উন্মুক্ত হলো। এই মুখশ্রী দেখে বনবাসে এক যুগ কেন, 100 যুগ কাটানো সহজ। ধূসর হাসলো, নমনীয় দুষ্প্রাপ্য হাসি। চোখের কার্নিশ 2 আঙ্গুলে মুছে স্বীকারোক্তি দিল। মাথা ঠিক ছিল না, সরি। পিউ চমকে চেয়ে রইল। ধূসর ভাইয়ের মুখে সরি? চেহারায় অনুতাপ। তার হা হওয়া মুখটা পেছনে ফেলে ধূসর আরেকবার বেসিনের দিকে তাকায়। চোখে মুখে পানি ছেটায়। ঘুরে তাকিয়ে মুছে নেয় পিওর অন্যায়। তুলতুলে হাত দুটোতে নিয়ে বলে হাই। তুলতুলে হাত মুঠোতে নিয়ে বলে। পিউ বিমূর্ত। ধূসরদের আসতে দেখে 3 জোড়া চোখ তটস্থ ভঙ্গিতে চেয়ে থাকে। পুষ্প যেতে চেয়েছিল, ইকবাল মানা করেছে। ইফতির সামনে না বললেও পুষ্প বুঝেছে কারণটা। পিউ ধূসরের একা সময় কাটাতে দেয় আসল উদ্দেশ্য। ধূসর কি ভেবে থামলো। আচমকা তার হাতখানা উঠে পেঁচিয়ে ধরলো পিওর কাঁধ। রীতিমতো ওকে আঁকড়ে নিল নিজের সাথে। পিউ আশ্চর্য বনে একবার হাত দেখে, একবার ধূসরকে। ওকে অমন সাথে পেঁচিয়ে হেঁটে আসা বাকিদের কাছে। একবার আর চোখে তাকায় ইফতির দিকে, যার জন্য এত আয়োজন। সেই ছেলেটায় ভাবলেশহীন বসে। তার দৃষ্টিভঙ্গিতে ওরা তো ভাই বোনকে ধরতেই পারে। ইকবাল শুধালো, ঠিক আছিস? তোরা আয়, আমরা নিচে যাচ্ছি। খাবি না? ইচ্ছে নেই। পিউকে নিজের সাথে ধরে রেখে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল ধূসর। এক মুহূর্তের জন্য হাতটা হটালো অবধি না। ইফতি মন খারাপ করে সেই প্রস্থান দেখে গেল। পিউ দীর্ঘশ্বাস ফেললো, আবার হাসলো। ফেলে আসা আস্ত পিৎজাটার জন্য মন কেমন করলো। এই যে ধূসরের সঙ্গে এভাবে মিশে আছে, এই যে কাঁধে রাখা আরিনের ঠাট্টা, এইসবের কাছে যেন সেখানে পৃথিবী তুচ্ছ, সেখানে পিৎজার এমন কি। তারপর চোরা চোখে একবার চেয়ে দেখলো একটা শ্যামবর্ণ মজবুত চোয়াল। গা থেকে ছুটে আসা চিরচেনা সুবাসে মুদে চোখ বুজে আসতে চায়। উফ, এই রাস্তার মধ্যে যদি হাত পা ছড়িয়ে শুয়ে পড়া যেত। ঝাল কমেছে ধূসর ভাই? হুম। একটা আইসক্রিম খাবেন? লাগবে না। মিষ্টি? না। ডেইরি মিল্ক? ধূসর শান্ত চোখে তাকালো এবার। নিরুত্তাপ বরফ শীতল সেই চাউনি। যেন এই মানুষটা রাগ কি জানেই না। এর ফাঁকে তার চক্ষুদয় ঘুরে এলো পিওর লিপস্টিক পরা ঠোঁট জোড়া থেকে। তারপর আবার চাইলো ঠিক চোখ বরাবর। কেমন অদ্ভুত গলায় বলল, যে ডেইরি মিল্ক খেতে চেয়েছি সেটা দোকানে পাওয়া যায় না। পিউ বুঝতে না পেরে বলল, অনলাইনে যায়। ধূসর হেসে ফেলল। একদিকে সরে গেল ঠোঁট। বলল, তুই বুঝবি না। ততক্ষণে ইকবালরা নেমে আসে। ধূসররা নেই। তারা থেকে কি করবে? পুষ্পর হাতে 3টে প্যাকেট দেখে পিওর চোখ জল করে ওঠে। ধূসর তাকে ছেড়ে দিতে সে অমনি তার কাছে গিয়ে বলে, পিৎজাটা এনেছিস? বাড়ি গিয়ে খাস? না, গাড়িতে খাবো। আচ্ছা। ইফতিকে সাথে দেখে ধূসরের মেজাজ আবার চটে যায়। রাগ হলে সরু নাক ফেপে ওঠে। ইকবালকে বলল, রওনা দেব। পিউকে বলল, সামনে বস। মেয়েটা মাথা ঝাঁকায়, বাধ্যের মতো উঠে বসে। ইকবাল ইফতিকে বলল, যা তাহলে, তোমরা এখন কোথায় যাবে? এই আশেপাশে ঘুরে ওদের বাসায় নামিয়ে ফিরে যাবি। তাহলে কিন্তু। ধূসর অমনি কথা কেড়ে নিল। শান্ত অথচ কড়া কণ্ঠে বলল, তুমি না তোমার ফ্রেন্ডের সাথে এসেছো? ভাইকে পেয়ে বন্ধুদের ফেলে এলে তাদের খারাপ লাগবে না? মুখে হয়তো বলবে না, কিন্তু এটা এক ধরনের অসামাজিকতা। ভাই ভাবিকে পরেও পাবে, বাট ফ্রেন্ডস সামটাইমস নট ফর এভার। দিস ইজ টোটালি ব্যাড ম্যানার্স ইফতি। ইকবাল অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেলল। ইফতির মুখ শুকিয়ে গেছে, বলার মতো কিছুই রইল না। জোরপূর্বক হেসে বলল, তাও ঠিক। আচ্ছা, আরেকদিন আসি তাহলে ভাইয়া। ইকবাল মাথা নাড়ে। যা। আমি পুষ্প বলল, ভালো থেকো ভাইয়া। ইফতি হাসলো। পিউকে হাত নেড়ে বলল, বাই পিউ। পিউ ঢোক গিলল। হুমড়ি খেয়ে পড়ে গেল দোটানায়। সে কি হাত নেড়ে বাই বলবে? না, দরকার নেই এত সৌজন্য তার। ধূসর ভাই ইফতিকে যে সহ্য করতে পারছে না সে নিয়ে সন্দেহ নেই। তারও আগবাড়ি এত খাতিরের কি দরকার? ছোট করে বলল, বাই।
ইফতি উঠে গেল সিঁড়ি বেয়ে। ধূসর রেগে মেগে ইকবালের দিকে ফেরে। সে ভীত কণ্ঠে বলল। আমি কি করলাম? ধূসর দাঁত চিবিয়ে বলল। তোর ভাই পিউকে লাইন মারছে। ইকবাল সহায়হীন ভঙ্গিতে তাকায়। এই কাহিনী বুঝতে বাকি নেই ওর। ধূসরকে ঠান্ডা করতে বলল। ছোট মানুষ তো বোঝেনি, বাড়ি গিয়ে মানা করে দেবে ভাই। ধূসর হ্যাঁ না কিছু বলল না। ঘুরে এসে ড্রাইভিংয়ে বসলো। ইকবাল দুপাশে মাথা নেড়ে নিজে উঠলো গাড়িতে। ইফতির জন্য বন্ধুত্বের বিন্দুমাত্র চিড়ে ধরানো যাবে না। ছেলেটার সাহস কি, একদিনই লাইন মারে মেয়েদের। সিটে বসেই বিড়বিড় করে গালি দিল। হতচ্ছাড়া একটা, পড়াশোনার নাম নেই, প্রেম ছুটাচ্ছি দাঁড়া। পিউ কোলে রাখা হাত থেকে চোখ তুলে ধূসরের দিকে তাকালো। সে গাড়ি স্টার্ট দেয়। পিউ মিনমিন করে বলল। আমি কিন্তু শুধু বাই বলেছি। ধূসর তাকালো না। হুইল ঘুরিয়ে একদম ঠান্ডা গলায় বলল। মেরে ফেলবো তোকে। পিউ মনে মনে হাসলো। সে হাসির অল্প ছটা ভেসে উঠল ঠোঁটে। সিটের সাথে মাথা এলিয়ে ভাবলো, মারুন না, আপনার হাতে মরেও সুখ। ইফতি ওই মুহূর্তের জন্য থামলেও ক্ষান্ত হলো না। পরের দিন সোজা পৌঁছে গেল পিউর কলেজের সামনে। পরীক্ষা শেষে বেরিয়ে ওকে দেখে চমকে উঠল মেয়েটা। ছুটে কলেজের ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই ইফতি ডেকে উঠল। এই পিউ। পিউ জিভ কাটলো বিরক্ত ভঙ্গিতে। ছেলেটার দেখে ফেলতে হলো, অথচ ঘুরে তাকালো হাসি হাসি মুখে। একদম আকাশ থেকে পড়ার নাটক করে বলল। আরে আপনি? ইফতি তার সাইকেলটা দাঁড় করিয়ে এগিয়ে আসে। দেখে চলে যাচ্ছিলে কেন? পিউ সুবোধ বালিকার ন্যায় বলল। কই, আমি তো দেখিনি। আসলেই দেখোনি? না। আমি ভাবলাম দেখেছো। পরীক্ষা কেমন দিলে? ভালো। আপনি এখানে হঠাৎ? উফ পিউ, আপনি আগে করো না। ইউ আর সেম ব্যাচ। তাহলে তুই করেই বলবো। কেন, মাঝে কিছু নেই পিউ মুখের ওপর বলল। ওটা বেমানান। কেন? সে কাঁদও চায়। এমনি। তে কণ্ঠ নামিয়ে শুধালো। পিউ আমাকে দেখে খুশি হওনি? হব না কেন? মুখ দেখে তো মনে হচ্ছে না। লম্বা হেসে বলল। আমার মুখটাই এরকম। তাই? জি, বললেন না তো এখানে কেন? এমনি ভাবলাম শেষ পরীক্ষা এসে দেখা করি। ও। কফি খাবে? পিউ মিথ্যে বলল। কফি খাই না আমি। কাল যে খেলে? ওটা তো কোল্ড কফি। তাহলে আজকেও কোল্ড খাও। পরপর খেলে ঠান্ডা লাগবে আমার। তাহলে আইসক্রিম। একই কথা। তাহলে কি খাবে? কিছু না। কেন? বাড়িতে যাব, পরশু অনুষ্ঠান না, আম্মু তাড়াতাড়ি যেতে বলেছে। আহত কণ্ঠে বলল। প্রথমবার তোমার কলেজের সামনে এলাম, সময় দেবে না আমায়? আপনি জানিয়ে এলে দিতে পারতাম। আজ তো কিছু করার নেই, অন্য আরেকদিন। আমি এখন যাই। যাবে? জি। চলো পৌঁছে দিই। সাইকেলে করে গিয়েছো কখনো? ভালো লাগবে। পিউ ত্রস্ত মাথা নেড়ে বলল। না না, আমার গাড়ি আসবে। গাড়ি ফাঁকা গেলে আব্বু বকবে। আমি যাই। পিউ ভদ্রতার ধার ধারলো না আজ। সোজা নাক বরাবর ছটফটে পায়ে হাঁটা ধরলো। ইফতি অবাক হলো ওর আচরণ দেখে। পর মুহূর্তে ভাবলো লজ্জা পাচ্ছে হয়তো। মেয়েটা এমনই একটু ক্লাসিক। কাদুচি সে উড়িয়ে দিল ভাবনা। সাইকেল চেপে রওনা হলো বাড়িতে। এদিকে পিউ হাঁটতে হাঁটতে গালাগালি দিয়ে তার জ্ঞাতি গোষ্ঠী উদ্ধার করছে। কে এক ঝামেলায় সে কাঁধে পড়লো। ইয়া আল্লাহ, সে কি এতটাই সুন্দর যে ইফতি এক দেখা এভাবে পিছনে লেগেছে? সুন্দর হলে ধূসর ভাই ভালো করে তাকান না কেন? ওনার চোখে কি কিছু পড়ে না? শুধু মনে মনে ভালোবাসলে আর হিংসেতে জ্বলে পড়ে ঝাল খেলে হবে? একটু ক্যাবলা বনে তাকিয়ে থাকতে পারে না? যেমন করে শাহরুখ খান মাধুরী দীক্ষিতের দিকে চেয়ে থাকে, সালমান চেয়ে থাকে ঐশ্বরিয়ার দিকে। ইস, ধূসর ভাইয়া কেন এত নিরামিষ? আচমকা ভূতের মতো হাজির হলো মৃণাল। আগের মতোই দীর্ঘ হেসে রাখলো। পিউ চকিতে তাকায়। ছেলেটাকে দেখে ছোট্ট করে শ্বাস ফেললো। পা থামলো না তার। মৃণাল পাশে হাঁটতে হাঁটতে বলল। হ্যাঁ। জি জি। মৃণাল থতমত খেয়ে বলল। পিউ দাঁড়িয়ে গেল এবার। নাক ফুলিয়ে বলল। আচ্ছা, আপনার কি আর কোনো কাজ নেই? সারাদিন কি আমার কলেজের সামনে থাকেন? পিউ তাজ্জব হয়ে বলল। কেন? ও আপনার ভাই বুঝি পাহারা দিতে বলেছেন আমায়? ছেলেটা সহজ স্বীকারোক্তি। পিউ চেতে গিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর শান্ত গলায় গুছিয়ে বলল। যেদিন আপনার ভাইকে সামনে পাবো না, কেরোসিন ছাড়াই জ্বালিয়ে দিব। মৃণাল মাথা কাত করে বলল। পিউ বিরক্তি হয়ে দাঁত খটমট করে এগিয়ে যায়। পেছন থেকে মৃণাল চেঁচিয়ে বলে। পিউ পাল্টা চেঁচালো। পুলিশ ডেকে দিন, আপনার ভাই সহ আপনাকে জেলে ভরে দিই। মৃণালের উপর বিশেষ প্রভাব পড়ল না এর।
দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করে হাসলো সে। সোমবার ঠিক বিকেল 5টায় একটা ছোটখাটো আয়োজনের মধ্যে দিয়ে ইকবাল পুষ্পর আংটি বদল শেষ হলো। মুমতাহিনার আগে ভাগে দিয়ে যাওয়া স্বর্ণের আংটিটার পাশাপাশি একটা হীরের সাদা আংটিও জায়গা পেল তার অনামিকায়। ইকবালকেও হীরের আংটি দিলেন আমজাদ। বেশ বড়সড় চোখ ধাঁধানো পাথরের আংটিটা নিজে পছন্দ করে কিনেছেন আজমল। বরের সব কেনাকাটা তার ওপর, বাকি ভাইদের ফুসরত কই। আংটি বদলে তেমন কেউ আসেনি। ইকবালদের চাচা চাচি এলেও শিকদার পরিবারই শুধু। বৃহস্পতিবার গায়ে হলো, শুক্রবার বিয়ে বলে মেহমানরা আসা শুরু করেনি এখনো। পুষ্পকে আংটি পরাতে পেরে আনন্দ ধরছে না ইকবালের। তার খুব ইচ্ছে করছে পুষ্প চিকন চিকন আঙ্গুলগুলো জড়ো করে টসটসে একটা চুমু খেয়ে ফেলতে। চারপাশে এত এত মুরব্বীদের ভিড়ে অত নির্লজ্জ হওয়া হলো না। পিওর হাতে ট্রে ধরিয়ে দিয়েছে মিনা বেগম। বলেছেন অতিথিদের সবাইকে দিয়ে আসতে। সে ভীষণ সাবধানে সতর্ক হয়ে পা ফেলে এলো। কখন না পাপুস উল্টে পড়ে, আচার খাওয়ার তো কম অভ্যেস নেই। তারপর ইকবালের চাচা চাচি, ওর বাবা মা, নুরি সবাইকে এক একে গ্লাস দিতে দিতে ইফতির কাছে গেল। ছেলেটা বসেছিল দূরে। ড্রয়িং রুম থেকে বাড়তি জিনিসপত্র সরিয়ে সমস্তটা সোফা দিয়ে ঘিরে ফেলা হয়েছে আজ, যাতে সবাই বসতে পারেন। পিউ ইফতির দিকে ট্রে বাড়িয়ে বলল, নিন। ইফতি আগেই চেয়েছিল। পিউ খুব কাছে আসায় তার নজর গাঢ় হয়, বিমুগ্ধ হয়ে পড়ে। এই অল্প একটুখানি সাজসজ্জা তার তনুমন প্রকাণ্ড নাড়িয়ে দেয়। অমন আফিমের ন্যায় চেয়ে চেয়েই হাতে গ্লাস তোলে। পিউ অপ্রতিভ হলো। অস্বস্তিতে চটপট সোজা হয়ে দাঁড়িয়ে ব্যস্ত পায়ে চলে গেল। ধূসর খামচে ধরল কুষাণ। এক খামচিতেই কভার ছিঁড়ে চলে এলো হাতে। পাশে বসে ইকবালের দিকে মুখ এগোলো সে, শুধালো, তোর ভাইকে বলেছিলি? ইকবাল মেরুদণ্ড সোজা করে ফেললো। হাসিটা মুছে গেল অমনি। দুদিন ধরে বিয়ের শপিং, পার্লামেন্ট, পুষ্পকে নিয়ে ঘুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে নাক ডেকে ঘুমিয়েছে। ইফতির সাথে দেখাই তো হয়নি। ইয়া মাবুদ, কপালে দুঃখ আছে এবার। সে ভয়ে ভয়ে পাশ ফেরে। মুখভঙ্গি দেখে ধূসর যাবছা বুঝে গেল। মন চাইছিল ইকবালকে কাঁধে তুলে আছাড় মারতে। রাগটুকু অতি কষ্টে গিলে বসে থাকলো। ইফতি ঢক ঢক করে শরবত খেয়ে গ্লাস খালি করলো। পিউ রান্নাঘরে ঢোকার আগে গ্লাস ওর হাতে দাঁড় ছুতোয় কথা বলবে আরেকবার। সে উঠে দাঁড়ায়, ছুটে যাওয়ার মতো এগিয়ে যায়। ধূসর সবটা দেখলো, উঠে দাঁড়ালো নিজেও। ইফতি পেছন থেকে ডাকে, পিউ। পিহু চসূচক শব্দ করে দাঁড়ায়। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ে। এই ছেলে কি পিছু ছাড়বে না? ধূসর ভাই দেখলে তো ওকেই বকবেন। ঘুরে বলল, জি। গ্লাসটা শেষ? হ্যাঁ, টেবিলের উপর রাখলেই পারতেন। ভাবলাম তোমাকেই দিই। পিউ গ্লাস ধরতে গেলে ইফতির আঙ্গুল তার আঙ্গুল ছুঁয়ে দেয়। পিউ কটমট করে ওঠে রাগে, বলতে পারে না কিছু। ট্রেতে গ্লাস রেখে হাঁটা ধরতে সে আবার ডাকলো, পিউ, আজ অনেক ব্যস্ত তুমি, তাই না? পিউ এবার খুলল না, বলল, জি একটু। ফ্রি হলে বলো, তোমাদের ছাদটা দেখবো। আপনি চাইলে আপুকে নিয়ে যেতে পারেন। আমার থেকে ওর বর্ণনা বেশি সুন্দর। বলে দিয়ে ঢুকে গেল রান্নাঘরে। ইফতি মুচকি হাসলো, বিড়বিড় করে বলল, ভাবি এখানে? ভাবির দেখানো আর তোমার দেখানো এক নাকি? ঠিক তখনই কাঁধের ওপর একটা ভারী হাত পড়ল। ছেলেটা চমকে তাকায়। ধূসর ব্রু উঁচিয়ে বলে, ছাদে দেখবে? ইফতি ঘাবড়ে গেল। ধূসরের কণ্ঠ শীতল হলেও চোখে কি যেন মিশে। তার একটু আগের কথাগুলো কি শুনে ফেলেছেন উনি? ধূসর তার কাঁধে হাত পেঁচিয়ে বলল, চলো, আমি দেখাচ্ছি। ইফতি আমতামতা করে বলল, না মানে আমি আসলে। ধূসর হাঁটতে থাকে। ইফতি অনিচ্ছায় পা মেলায়। হঠাৎ সিঁড়ি ঘরে এসে থামলো সে। কাঁধ থেকে হাত নামিয়ে দাঁড়ালো। ভনিতা ছাড়াই প্রশ্ন করলো, পিউকে ভালো লেগেছে তোমার? ভ্যাবাচেকা খেলো ইফতি। ধরা পড়ে গিয়েছে তার মানে। ধূসর ভাইকে সে জানে, সাংঘাতিক লোক। ওনার বোনকে লাইন মারা। তুতলে বলতে গেল, না না আমি না না আমি আমি তো এমনি। ধূসর চমৎকার হেসে বলল, চিল, এটাই তো বয়স। এই সময়ে একটা মেয়ে দেখবে, তাকে ভালো লাগবে, কদিন পিছনে ঘুরবে, রাজি হলে প্রেম করবে, এমনই তো হওয়া চাই। ইফতি বিভ্রমে ভুগছে। আবহাওয়া কেমন বোঝা দুঃসাধ্য। ধূসর হাসিটা যেমন হঠাৎ করে এসেছে তেমন হঠাৎ করে মিলিয়ে গেল। দৃশ্যমান হলো কপালের দুপাশে নীলাভ শিরাগুচ্ছ। লহু কণ্ঠে বলল, তবে ছোট ভাই, প্রেম করা খারাপ নয়, কিন্তু বড় ভাইদের জিনিসের দিকে চোখ দেওয়া খারাপ।
ইফতি বুঝলো না, দৃষ্টিতে প্রশ্ন ছুটছে, কপালে ঘাম। ধূসর আবার তার কাঁধে হাত রাখে, তারপর পিওর যাওয়ার দিকে একটা আঙ্গুল তাক করলো, তারপর ঘুরিয়ে দেখালো নিজেকে, নীরবে বোঝালো। ওটা আমার। সাদিফের ছুটি নেই, খুব দরকার ছাড়া সে ছুটিও কাটায় না। প্রফেশনাল দিক দিয়ে ছেলেটা বেশ সিনসিয়ার, না পারতে কামাই দিয়েছে এমন হয়নি। এই যেমন আজ বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সে অফিসে। পুষ্পর আংটি বদলের জন্য ছুটি নিল না, ইচ্ছে করে নেয়নি, কারণ সামনে বিয়ে, গায়ে হলুদ মিলিয়ে বেশ কিছুদিনের ছুটি লাগবে। আগে ভাগে কামাই করে লাভ কি? সাদিফ ঘাড়ে আড়াআড়িভাবে ব্যাগ ঝুলিয়ে কেবিন ছেড়ে বের হলো। পথে বাঁধলেন পরিচিত মুখের মাহবুব ইসলাম, এখানকার সহকারী ম্যানেজার। বয়সে তিনি সাদিফের অনেকটা বড় হলেও পদে নিচে। এই নিয়ে ভদ্রলোকের আক্ষেপের সীমা নেই। এত বছর এই অফিসে কাজ করলেন, প্রমোশন পেয়ে পেয়ে সহকারীতে এসে সেই যে লটকালেন, ওপরে আর উঠলেন না। সাদিফ এসে মাঝ দিয়ে টুপ করে জায়গা আর চেয়ারখানা ছিনিয়ে নিল। হাঁটুর বয়সী ছেলেকে স্যার স্যার বলতে কি যে সম্মানে লাগতো প্রথমে, এখন অবশ্য অভ্যেস হয়ে গেছে, মনে বাঁধলেও মুখে আর বাঁধে না। সাদিফকে বের হতে দেখেই শুধালেন, স্যার কি বের হচ্ছেন? জি। আমিও বের হতাম। স্যার চলুন আজকে আপনাকে ড্রপ করে দেই। কথাটার উদ্দেশ্য কেবল তোষামত। সাদিফের যে বাইক আছে আর সে যাবে না, উনি খুব ভালো করে জানেন এসব। হলো তাই সাদিফ বিনীত কণ্ঠে বলল, লাগবে না মাহবুব সাহেব, বাইক এনেছি তো, আপনার আর কষ্ট করতে হবে না। মারিয়া আর চোখে বারবার তাকাচ্ছে, চোখের কোণা আর মনের আনাগোনা দিয়ে দূরের এক সুপুরুষকে সে নিপুণ ভঙ্গিতে দেখছে, সে আবিষ্কার করছে। এভাবে চেয়ে থাকাতেই দারুণ লাগছে ওর। এই যে ছেলেটা হাসলো, বক্ষ কেমন করে উঠল তাতে। এই যে কথার ফাঁকে ওষ্ঠপৃষ্ঠ হতে একটু ঘাম মুছল, ইস। মারিয়া খিচে বুঝিয়ে নিল চক্ষু, সে টের পেতে সক্ষম তার মন আর তার দখলে নেই। চুরি হয়েছে সাদিপ নামক এক ভয়ানক অভদ্রলোকের দ্বারা। ভাবতে অবাক লাগে, পাড়ায় গ্রামে ফেসবুকে কত ছেলের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলো সে, অথচ শেষমেশ নিজেই কুড়াল বসালো নিজের পায়ে। যেচে এক ছেলের প্রেমে এইভাবে পড়ল, তা এমন একতরফা প্রেম যেখানে ওপাশের মানুষটার কোনো অনুভূতি জানা নেই। মারিয়া বিলাপ করলো মনে মনে, অদৃশ্য হস্তে কপাল চাপড়ে ভাবলো, হায় রে মারিয়া, এইভাবে নিজেকে শেষ করতে চাইছিস কেন? আর কোনো রাস্তা পছন্দ হয়নি? মারিয়ার তাকানোর মধ্যে সাদিব মাহবুব সাথে সাথে কথা শেষ করে, লম্বা কদমে অফিস ছাড়ে। মেয়েটা হা করে দেখে গেল সব, খেয়াল করতেই তটস্থ হলো। তড়িঘড়ি করে কাঁধে ব্যাগ চাপিয়ে তাড়াহুড়ো করে পায়ে ছুটল পিছনে। অফিস ছুটি হয়েছে অনেকক্ষণ, কিন্তু ইচ্ছে করে এতটা সময় বসেছিল সে। মারিয়া বাইরে এসে আশেপাশে তাকালো, তখন পার্কিং থেকে বাইক সাথে নিয়ে গেটের কাছে এলো সাদিব। ওকে দেখে উসখুস শুরু করলো মারিয়া। সে কি আগ বাড়িয়ে কথা বলবে? আবার ছ্যাঁচটা ভাববে না তো? দোনামোনা করে দাঁড়িয়ে থাকতেই সাদিব উঠে বসে বাইকে। মারিয়া সজাগ হলো, দুপাশে ঘন ঘন মাথা নাড়লো। তার আর দাঁড়িয়ে থাকলে লস, চলেই যাবেন উনি। সে ত্রস্ত ভঙ্গিতে দুপায়ে গিয়ে আসতে আসতে ডাক ছুড়ল, হ্যালো, হ্যালো স্যার। সাদিফ হেলমেট পরা মাথাটা চারপাশে ঘোরালো, কণ্ঠস্বর তার পরিচিত, কিন্তু সম্বোধন। পেছন ঘুরতে মারিয়াকে দেখে কোচকানোর ভ্রু শিথিল হয়। বিরক্ত না হয়ে স্বাভাবিক চোখে চাইল। মারিয়া চটজলদি পায়ে হেঁটে এসে কাছে দাঁড়ালো। সাদিব অনিশ্চিত কণ্ঠে বলল, আপনি কি স্যার আমাকে ডাকলেন? মারিয়ার দাঁতগুলো বেরিয়ে এলো বাইরে, মাথা ঝাঁকিয়ে জানালো, জি। কেন? আপনি আমার সিনিয়র না? সাদিব অবিশ্বাস্য চোখে তাকায়। একদিনে মারিয়া রাতারাতি পরিবর্তন ভ্রু কপালে তুলে দেয়। মেয়েটা অপ্রতিভ হলো তাকানোর ধরন দেখে, মিনমিন করে বলল, এভাবে দেখছেন কেন? সম্মান দিচ্ছি। ওটাই তো হজম হচ্ছে না, এর আগে বহুত সম্মান দিয়েছেন তো। মারিয়া মুখটা চুপসে ফেলে বলল, এরকম করে বলছেন কেন? কাল তো সব কিছুর জন্য সরি সাদিব হেসে বলেছি। বলল, উদ্ধার করেছেন, তা আজ এত দেরি করে বের হলেন যে? আপনাদের যাওয়ার টাইম তো আরও আগে। মারিয়া মনে মনে বলল, আপনার জন্যই বসেছিলাম। মুখে বলল, একটু কাজ এগিয়ে রাখলাম যাতে পরে অসুবিধে না হয়। সাদিব ফের ভ্রু চায়। কাজ এগিয়ে রাখছেন? নতুন নতুন এলেন, এত কি কাজ দিল অফিসে? মারিয়া আমতা আমতা করে বলল। আসলে হয়েছে কি, মানে। সাদিব পথিমধ্যে কথা কেড়ে বলল, মানে ছাড়ুন। শুনুন ম্যালেরিয়া, প্রথম প্রথম এত কাজ দেখাতে যাবেন না।
এটা বোকামি। পরবর্তীতে এই দেখানোটাই কিন্তু কাল হবে আপনার। দেখবেন ইচ্ছে নেই কিন্তু বস একগাদা কাজ চাপিয়ে দিয়েছে আপনার ঘাড়ে। এরকম পেয়ে বসবে, বুঝেছেন? মারিয়া মাথা দোলালো। জি, বুঝেছি। তারপর হাত ঘড়ি দেখে বলল, 10টা বাজে। আপনি যান, আমি শুধু শুধু আপনাকে আটকালাম। আমিও যাই, দেখি পাস পাই কি না। মারিয়া পা বাড়াতে গেলে সাদিপ বলল, কাল ওই সময় পেলেন না, আজ তো 10টা বাজছে। পেলেও সিট হবে না শিওর, দাঁড়িয়ে যেতে হবে। কি আর করব বলুন, আমার তো আর বাইক নেই যে তাতে চড়ে যাব। আর আপনিও নিশ্চয়ই রোজ রোজ আমায় ড্রপ করে দিবেন না। সাদিপ কপাল গোছালো। মারিয়া ঘাবড়ে গেল, এ ছেলে আবার চেতে না যায়। অথচ সে কিছু একটা ভেবে বলল, প্রতিদিন পৌঁছে দিলে কানাঘুষা হবে অফিসে, তবে বিপদে পড়লে অন্য কথা। রাস্তাটা তো দুজনেই এক, উঠুন। মারিয়া অবাক কণ্ঠে বলল। সত্যি পৌঁছে দেবেন? সাদিপ হেসে বলল। মিথ্যে মিথ্যে দেওয়া যায়, উঠুন। তারপর বাইক স্টার্ট হয়। মারিয়া উঠে বসে পেছনে। মুহূর্তে অধর ভরে ওঠে বিজয়ের চকচকে হাসিতে। এই যে এতক্ষণ ইচ্ছে করে অফিসে বসেছিল, কেন? ওর সাথে যাবে বলেই তো। মারিয়া মিটমিট হেসে হেলমেট বাঁধল মাথায়। সাদিপ টান বসালে এক হাতে আঁকড়ে ধরল কাঁধে। আজও একযোগে চেয়ে রইল তার প্রশস্ত চওড়া পিঠের দিকে। সময় কাটলো অল্প নীরবতায়। মারিয়াই কথা শুরু করলো প্রথমে। আজ তো আপনাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তাই না? হ্যাঁ, পুষ্প আর ইকবাল ভাইয়ার এঙ্গেজমেন্ট। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আপনি অফিসে? কি কপাল, তাই না? আপনারও তো ইনভাইট ছিল, গেলেন না কেন? কি করে যাই, আমারও যে অফিস। দুজনেই ভুক্তভোগী তাহলে। পর মুহূর্তে বলল, আচ্ছা, আপনি পিউকে পড়াতে যাচ্ছেন না যে? যেতে তো চাইছিলাম, কিন্তু অফিস করে বাড়ি ফিরতে প্রায় 11টা বেজে যায়। দেখেই ধূসর ভাইয়া মানা করলেন। বলেছেন সময় আর ইচ্ছে থাকলে এমনিই এসে পড়াতে, কোনো রকম চাপ যেন না নিই। সাদিব নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরল। ভ্রুয়ে দেখা দিল সূক্ষ্ম ভাঁজ। এই যে ভাইয়ার সাথে ম্যালেরিয়ার এত ভাব, এর কি কোনো অন্য মানে আছে? ভাইয়া কি ওনাকে পছন্দ করেন? পর মুহূর্তে চোখে ভাসলো সেদিনের কথা। ধূসরের ফুলদানিতে লাথি মারার দৃশ্য। দুপাশে ক্রমশ মাথা নেড়ে ভাবলো, না না না, ম্যালেরিয়ার প্রতি ভাইয়ার কিছু নেই, থাকলে এত রেগে যেত নাকি? কি ভাবছেন? না, কিচ্ছু না। একটা কথা বলি। অনুমতি চাইছেন? এত ভদ্রতা! মারিয়া গাল ফুলিয়ে বলল। সাদিব শব্দ করে হেসে উঠল। হাওয়ার সাথে সেই হাসিতে প্রাণ জুড়িয়ে গেল মারিয়ার। সাদিব বলল, আচ্ছা বেশ, বলুন। না থাক। আরে বলুন না। আচ্ছা, বলছিলাম যে এই যে আপনি আমাকে ড্রপ করে দিচ্ছেন, উপকার করছেন, এই উপকারের একটা প্রতিদান দেওয়া উচিত না? বিনিময় হিসেব করে তো উপকার করছি না, তাও বলেন যখন শুনি কি প্রতিদান দিতে তাও বলেন যখন শুনি কি প্রতিদান দিতে চান? বাইকে তেল ভরে দেবেন নাকি? কথাটা বলে আবার হো হো করে হাসলো সাদিব। মারিয়া ঠোঁট উল্টে বলল, আমি মোটেও সেটা বলিনি। আপনি তো আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। মারিয়া রয়েছে বলল। ওই আচ্ছা, আমরা যদি বন্ধু হই তাহলে? বাদ বাইকে ব্রেক কষলো সাদিব। প্রস্তুত না থাকায় মারিয়ার থুতনিটা গিয়ে লাগলো তার পিঠের হাড়ে। চমকে গিয়েছে সে। সাদিব ক্লস্ট্র হেলমেট খুলে ঘাড় ঘোরায়। বুক পকেট থেকে চশমা বের করে পরে নেয়। কঠিন কণ্ঠে বলে। মারিয়া ঘাবড়ে গেল। নামুন। সে কি হাবিজাবি কিছু বলেছে? বন্ধু হওয়ার প্রস্তাবটা কি খুব খারাপ কিছু? বিভ্রান্ত হয়ে নামলো সে। শঙ্কিত নেত্র পিটপিট করলো। সাদিব অদ্ভুত চোখে চেয়ে হঠাৎই বলল, আপনি কি সত্যি ম্যালেরিয়া, যাকে আমাদের বাড়িতে প্রথম দেখেছিলাম? মারিয়া কম্পিত গলায় বলল, কেন? যে মেয়ে প্রথম দিন আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করলো, সে আজ বন্ধু হতে চাইছে? সাদিবের কণ্ঠে বিস্ময় যেন আকাশ থেকে পড়েছে। মারিয়া হাঁপ ছেড়ে বাঁচল। সে তো ভয়ে প্রায় আধমরা হয়ে যাচ্ছিল। সাদিব সংশয়ী কণ্ঠে বলল, আপনি কি সত্যি আমার বন্ধু হতে চাইলেন? মারিয়া মাথা নামিয়ে বলল, কেন হওয়া যায় না? বয়সে এত ছোট মেয়ে বন্ধু কি করে হয়? মারিয়া ভ্রু কুচকে চাইল। ঘাবড়ানো আর ইতস্তত ভাবটা দুম করে পালিয়ে গেল অদূরে। হাত নেড়ে বলল, কেন হওয়া যায় না? শুনুন, বন্ধুতে না এসব কোনো ব্যাপারই নয়। বয়স, সময়, দিন এসব কিছুই গুরুত্বপূর্ণ না। আসল হলো বন্ধুত্বের গভীরতা। আপনি কতটা কি তাকে নিজের ভাবছেন, কতটা ভরসা করছেন,
তাকে বিশ্বাস করে নিজেকে ঠিক কতটা মেলে ধরতে পারছেন তার কাছে, এসবই হলো মূল। বাকি সব তুচ্ছ। পৃথিবী এক জায়গায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব আরেক জায়গায়। কারণ যারা প্রকৃত বন্ধু হয় তারাই জানে এর মাপকাঠি সীমাহীন। ধরিত্রীর কোনো কিছু দিয়ে এর পরিমাপ করা যায় না। যাবে। সাদিব পুরো কথা মন দিয়ে শুনল। সে থামতেই বলল, তাই? হ্যাঁ তাই। কি বলছেন, বন্ধু হব? সেটা আমি কেন বলবো? আপনার ব্যাপার, আপনার মন কি চাইছে। আমার বন্ধু হওয়া যায় কি না? সাদিব ঠোঁট কামড়ে ভাবার নাটক করে বলল। অল্প স্বল্প। মারিয়া বুঝতে পেরে হাসলো, বলল, সাদিব তাহলে আপাতত অল্পই থাকুক, সময় সুযোগ বুঝে না হয় অল্পটুকুই একদিন বেড়ে যাবে। মাথা ঝাঁকিয়ে বলল। মন্দ হয় না, করাই যায়। মারিয়া হেসে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, তাহলে ফ্রেন্ডস? সাদিব বিনা দ্বিধায় সে হাতে হাত মিলিয়ে বলল। ফ্রেন্ডস? পিয়ের কপালে ভাঁজ পড়েছে। অনেকক্ষণ যাবৎ একটা বিষয় খেয়াল করেছে সে। সেটা হলো ইফতি ওর দিকে তাকাচ্ছেই না। অন্য সময় ক্যাবলার মতো চোখ দিয়ে গিললেও এখন মাথাটা নোয়ানো। সে কতবার অতিথিদের এটা সেটা দিতে এসেছিল, ইফতি না চেয়েই হাতে নিয়েছে, কথাও বলেনি। এ নিয়ে মেয়েটা এতক্ষণ বিরক্ত থাকলো, এবার বিভ্রান্ত। এই ছেলে তো সেদিন থেকে কেমন ছুকছুক করছিল, কলেজেও চলে গেল। এই একটু আগেও কেমন করছিল। সে কি ওসবের মানে বোঝেনি? একটা মেয়ে যতই বোকা হোক, ছেলেরা কিভাবে তাকায় বুঝতে পারে, সেও পেরেছে। কিন্তু হঠাৎ এত ভদ্র হয়ে গেল কি করে? চৈতন্য হলো নাকি? পরক্ষণে নিজের উপর ফুঁসে উঠল, ইফতি গোল্লায় গেল বা ওর কি? এতক্ষণ তো তাকাচ্ছিল বলে রাগ হচ্ছিল, তাহলে এখন এসব ফালতু চিন্তা ভাবনা কেন মাথায়? ভালোই হয়েছে, এমনিতেই আজকাল এসব নিতে পারে না সে। যার আদ্যপান্ত মাথা মুন্ডু মন মস্তিষ্ক সব জুড়ে আস্ত আরেক মানুষ, তার অন্যদের সহ্য হয়? ইফতি চুপচাপ বসে রইল। ইকবাল ছটফট করছে। সেই থেকে সে ঘুরছে ধূসরের পেছনে। ছেলেটা যেদিকে যায় সেও ইউটার্ন নেয় ওদিকে। ধূসর অনেকক্ষণ খেয়াল করলো, কিছু বলেনি, ভান করছে না দেখার। কিন্তু শেষে বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়ালো ইকবালও। ধূসর চোখ মুখ শক্ত করে বলল, কি সমস্যা তোর? তুই আমার সাথে কথা বলছিস না কেন? আমি তো সরি বললাম। যা এখান থেকে। ইকবাল আহত গলায় বলল, এভাবে বলিস না ধূসর, আমি ইচ্ছে করে করিনি কিছু। কদিন ধরে এত ক্লান্ত ছিলাম, বাড়ি গিয়েই ঘুমিয়েছি, দুনিয়া খেয়াল ছিল না। ধূসর আরেকদিকে তাকিয়ে রইল। ইকবাল দোকানে হাত দিয়ে বলল, এই দেখ ভাই, কান ধরছি, তুই বললে উঠবাসও করবো, তবুও এরকম করিস না। মাপ চাইছি তো। তোর আমি মাফ আমি চাইনি মানে? সেটাই তো সমস্যা, তুই মাপ চাসনি আমার কাছে। কেন চাইবি না? তুই একটু চা, আমি এতগুলো দেব। ধূসর চোখ কুচকে চাইল। তাকানোর ধরন এমন যেন সহ্য হচ্ছে না তাকে। ইকবাল কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি সত্যি ইচ্ছে করে করিনি, তুই এভাবে তাকালে আমার কষ্ট হয়। ধূসর বুকের সাথে হাত ভাঁজ করে বলল। তো কি করতে পারি? ইকবাল অবিলম্বে কি যেন ভাবলো, দৃঢ় কণ্ঠে বলল, কিছু করতে হবে না, দাঁড়া আসছি। বলে হনহন করে চলে গেল। ধূসর ভ্রু বাঁকিয়ে চেয়ে রইল সেদিকে। ইফতি বাবার পাশে বসা, গুটি গুটি মেরে একবার ভদ্র ছেলের মতন। ইকবাল সবার মধ্যে গিয়েই খেকিয়ে উঠ ডাকলো, এই ইপ্তি, এদিকে আয়। ছেলেটা চমকে তাকালো। মুমতাহিনা বললেন, ও মা, অমন ধমকাচ্ছিস যে, কি করলো ও? কিছু না, এদিকে আয়। ইফতি ঢোক গিলল। ধূসর ভাই কিছু বলে দিয়েছেন নির্ঘাত। সে ভীতলোচনে মায়ের দিকে চেয়ে সাহারা খোঁজে। তবে তার খেয়াল থাকলে তো তাকে সঙ্গ দিতে জবা বেগমকে বসিয়ে রেখে গেছেন মিনা। খোঁজ গল্পের চূড়ায় দুজন। ইফতি অসহায় বনে ভাইয়ের পিছু নিল। ইকবাল একদম এক কোণায় এসে দাঁড়ালো। ইফতির সামনে আসতে ধমকে বলল, তুই পিউকে লাইন মারছিস? ছেলেটার বুক কাঁপে। যা ভয় পেয়েছে তাহলে তাই সত্যি। ধূসর ভাই বলে দিয়েছেন সব। স্বীকার করলে ভাইয়া এক্ষুনি থাবা বসাবেন। মারের হাত থেকে বাঁচতে বলল। ইকবাল রাগে গনগনে কণ্ঠে বলল, না হলেই ভালো। বয়স কত তোর? বই নিয়ে বসতে দেখিনি, রেজাল্ট তো বাঁধিয়ে রাখার মতো করিস। আবার মেয়ে দেখলে পেছনে ঘুরে, তাও ভাইয়ের শালি, সাহস কত? ইফতি মাথা নামিয়ে নিল। ইকবাল কড়া গলায় বলল, ফের এরকম কিছু শুনলে চড়িয়ে চোখ মুখ অন্ধকার করে ফেলবো। তাছাড়া পিউ তোর ভাবি হলো সম্মানের পাত্রী।
তার দিকে অন্য নজরে তাকানো ঘোর পাপ, মনে থাকবে? ইফতি ঘাড় কাত করলো। ইকবাল কপাল গোছালো তাতে। ভাবি বলেছে। কেমন ভাবি? কোন ভাইয়ের বউ? কিছু জানতে চাইলো না কেন? ভয় পেয়েছে মনে হয়। ইকবাল গম্ভীরতা বজায় রেখে বলল, আচ্ছা ঠিক আছে, কথা শুনলেই হবে, যা এখন। ইফতি চলে গেল। ইকবাল বিশাল কাজ সারার ভঙ্গিতে বুক ভরে শ্বাস টানে। বিজয়ী হেসে বন্ধুর দিকে এগিয়ে যায়। ধূসর ভ্রু এখনো গোটানো, সাথে গুটিয়ে রাখা নাক মুখ। ইকবাল আনন্দিত কণ্ঠে বলল, বকে দিয়েছি হতচ্ছাড়াটা, আর জীবনে বিয়ের দিকে তাকাবি না। ধূসর কৌতুক শোনার ভঙ্গিতে হেসে বলল, ও এখন এমনিও তাকাবে না। কেন? তোর আগেই আমার সব বলা শেষ। ইকবাল অষ্টমাশ্চর্য চোখে তাকায়। ধূসর হেসে ওর গাল চাপড়ে চলে গেল পাশ কাটিয়ে। প্রিয় মহাব্যস্ত আজ। বোনের বিয়েতে বেশ কিছু কাজ তার কাঁধে পড়েছে। বসে বসে খাওয়ার ফুসরত নেই। বাড়িতে এত মানুষ থাকতো, মিনা বেগম ওকেই কাজে লাগান। মেহমানদের শরবত থেকে শুরু করে সব তাকে দেওয়া লাগে। কত যে সাবধানে আল্লাহ আল্লাহ বলে সে ওসব কাছের জিনিস নিয়ে হেঁটেছে সেই জানে। একটা যদি পরে ভাঙতো, মা হয়তো সবার মধ্যে ওর হাড্ডি ব্ল্যান্ড করে ওকে জুস বানিয়ে খাওয়াতো। এই পৃথিবীতে এক অমোঘ সত্য হলো, বড় ভাই বোনদের বিয়েতে সব থেকে বেশি ধকল যায় ছোটদের ওপর। তারা দুদণ্ড শ্বাস নেওয়ারও জো পায় না। এখানে ছোটে সেখানে যায়, পা দুটো একটুখানি জিরোয় না। অথচ এই ধকল, এই ছোটাছুটি কেউ চোখে দেখে না। পরিবারের ছোট মানেই বড়দের চোখে শুয়ে বসে খাওয়া এক সুখী মানব। পিউ নিজেকে নিয়ে বড্ড চিন্তিত। আজকে যে পরিমাণে সে খেটেছে গায়ে হলুদেও এরকম হবে নাকি? মন ভরে মজা করতে পারবে তো? ইয়া আল্লাহ, শখ করে আবার শাড়ি কিনলো যে। পরাই যদি না হয়, ধূসর ভাইকে আবার পাগল করা হবে না তো? পিউ ভাবতে ভাবতে বিছানায় উপর হয়ে শুল। একবার আর চোখে তাকালো ড্রেসিং টেবিলের সামনে টুলে বসা পুষ্পর দিকে। গুনগুন করে গান গাইছে সে। ঠোঁট উপচে আসা হাসি নিয়ে একটা একটা করে চুড়ি খুলে রাখছে। পিউর সমস্ত ক্লান্তি উবে গেল। এক হাত মাথায় ঠেস দিয়ে বোনের দিকে চেয়ে রইল। ভালোবাসা মানুষকে নিজে করে পাওয়ার কি সুখ! এই যে আপুকে এখন দুনিয়ার সবচাইতে সুখী মেয়ে লাগছে। এমন সময় রুবাইদা ঘরে এলেন। ট্রে ভর্তি 3 কাপ চা। পুষ্পর সামনে 1 কাপ চা রাখতে সে আমি বলল, চা চাইনি মেজমা। জানি, বলেছিলি মাথা ব্যথা করছে, তাই নিয়ে এলাম, খা, ভালো লাগবে। পুষ্প বিনীত চমৎকার হাসলো পিও। মুগ্ধতা ইউটার্ন নিল মেজমায়ের ওপর। আহা, তার শাশুড়িটা কি অমায়িক! এত ভালো শাশুড়ির আন্ডারে থাকলে জীবন ধন্য। রুবাইদা জিজ্ঞেস করলেন, খাবি চা? পিউ দুপাশে মাথা নাড়ালো। রুবা বললেন, আচ্ছা তাহলে আমি খাই, বরং আগে যাই ছেলেটাকে দিয়ে আসি। পিউ তৎপর উঠে বসে বলল, ধূসর ভাইকে দিতে যাচ্ছ? হ্যাঁ। পিউ এক লাফে বিছানা থেকে নেমে চলে গেল তার সামনে। ট্রেটা কেড়ে নিয়ে বলল, আমি দিয়ে আসি। ও মা, কেন? তুই আজ কত কাজ করলি, বিশ্রাম নে। বিশ্রাম লাগবে না, নাও তোমার কাপটা রাখো। পারবি? হাতে পায়ে ফেলবি না তো? আরে না না, জীবন দিয়ে হলেও কাপের চা রক্ষা করব, নাও তো। রুবাইদা দোনামোনা করে কাপ হাতে নিলেন। পিওর আছাড় খাওয়ার অভ্যাস নিয়ে সে চিন্তায়। কাপ ভাঙুক, চা ফেলুক, ব্যথা না পায়। তার চিন্তিত চোখ মুখ দেখে পুষ্প মিটমিট হেসে বলল, মেজমা অত ভেবো না। পিউ আর যাই হোক, ধূসর ভাইয়ের চা নিয়ে আছাড় খাবে না। তুমি এসে বসো তো এখানে, একটু গল্প করি দুজন। রুবাইদা হেসে চা সমেত এসে বিছানার প্রান্তে বসলেন। পিউ ততক্ষণে হেলে দুলে বেরিয়ে গিয়েছে। পিউ ঘর থেকে বের হতেই দেখলো ধূসর নিজের রুমে ঢুকছে। তৎক্ষণাৎ পিছু ডাকলো সে, ধূসর ভাই। ইকবালদের এগিয়ে দিয়ে মাত্রই ফিরেছে। পিউ কাছে এসে বলল, আপনার চা। ধূসর একবার তার হাতের দিকে তাকায়। কথাবার্তা না বলে আচমকা ভেতরে ঢুকে যায় আদেশ ছড়ে, দিয়ে যা। পিউ কপাল কুঁচকে ফেললো। নিয়ে গেলে কি হতো? ধূসর ভাই ইচ্ছে করে এমন করেন। বেশি ভালোবাসি বুঝতে পেরে খুশি মনে খাটান। ফায়দা নিচ্ছেন তো নিতে থাকুন। যেদিন আপনিও জালে ধরা পড়বেন না, দেখবেন আপনাকেও নাকানি চুবানি খাওয়াবো। পেট চেপেও সে পানি বের করতে পারবে না কেউ। পিউ পর্দা সরিয়ে ভেতরে ঢোকে। ধূসর কাউচে বসলো গিয়ে।
ফোন ওয়ালেট বের করে সেন্টার টেবিলে রাখলো। সে ঢুকতেই জায়গা দেখিয়ে বলল, রাখ। পিউ ট্রে শুদ্ধ রাখলো। ঘুরে হাঁটা ধরতে ধূসর ডাকলো। দাঁড়া। পিউ ঝটপট ফিরে তাকালো, বলল, তোকে যেতে বলেছি। দুপাশে মাথা নাড়ল সে। ধূসর কাউচে বসে কম্পিউটার টেবিলের সামনে থেকে পা দিয়ে চেয়ারটা টেনে আনলো। চোখ দিয়ে দেখিয়ে বলল, বস। পিউ ভেতরে ভেতরে হাঁসফাঁস করে উঠল। দুশ্চিন্তায় বুক ধরফর করছে। ধূসর ভাইয়ের হাব ভাব তো সুবিধার ঠেকছে না। আবার কি করলো সে? কোন বিপদ সংকেত ঝুলছে মাথায়। ধূসর ঝুঁকে এসে চা তুলল হাতে। ছোট একটা চুমুক দিয়ে বলল, থেকে ছাদে নিয়ে গেলি না যে? পিউর চোখ বেরিয়ে এলো। তটস্থ ভঙ্গিতে উঠে ব্যস্ত কণ্ঠে বলল, আমি কিছু বলিনি, ওই বলে। বস। শীতল আওয়াজে পিউ বসে গেল। আবার মিনমিনে করে বলল, আমি কিন্তু না বলেছিলাম। ধূসর কথাটুকুন এড়িয়ে গিয়ে বলল, টেবিলের উপর থেকে একটা বই নিয়ে আয়। পিউ বুঝলো না ঠিক শুনেছি কিনা। নিশ্চিত হতে শুধালো, হ্যাঁ। বই নিয়ে আয় ওখান থেকে। সে মাথা চুলকে উঠে গেল। ধূসরের স্টাডি টেবিলটা পুরনো, সেগুন কাঠের হওয়ায় এখনো চকচকে মজবুত। ইউনিভার্সিটির সমস্ত বই সেখানে সাজানো। টেবিল নয়, যেন আস্ত বইয়ের স্তূপ। পিউ সিদ্ধান্তের টানাটানিতে পড়ে গেল। কি বই নেবে? এই এত মোটা মোটা বই দেখেই তার মাথা ভো ভো করছে। সে অসহায়ভাবে ফিরে তাকিয়ে বলল, কি বই নেব ধূসর ভাই? যেটা ইচ্ছে। পিউ দেশহারা হয়ে পড়লো আরো। যেটা ইচ্ছে? তার তো ইচ্ছেই করছে না বই ধরতে। এসব হাতে নিলেই শরীর হাই ভোল্টেজে ঝাঁকি মারে। কে যেন ভেতর থেকে চেঁচিয়ে বলে, পিউ বই রাখ, বই রাখ। কি বই নেবে ভেবে ভেবে হাত বাড়ালো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে। তার সাধারণ জ্ঞান একেবারেই শূন্য। পাঠ্য বই তো পড়ে না, আবার অন্য বই যা দেখলেই ওর জ্বর আসে, ঘুম পায়, দুনিয়ার সব পায়। না, সব না, শুধু প্রেম প্রেম পায় ধূসর ভাইকে দেখলে। এছাড়া সব এক। পিউ পাতলা কারেন্ট অ্যাফেয়ার্স বুকে চেপে এগিয়ে আসে, ধূসরের দিকে বাড়িয়ে ধরে। ধূসর ধীর দৃঢ় কণ্ঠে বলল, আমি না, তুই পড়বি। পিউ সপ্তম আকাশে বিস্ময় তুলে বলল, আমি এখন? বস। কিন্তু এখন তো বাসায় অনেক কাজ। থাকুক, কি লেখা আছে পড়। আপনাকেও শোনাবো? পিউ বিরক্ত হলো। এই ভর সন্ধেবেলা পড়ার জন্য একটা সময় হলো নাকি? এই তো পরশু শেষ হয়েছে তার পরীক্ষা। একটু বিশ্রামও তো দরকার এখন। কিন্তু কার হুকুম অমান্য করার সাধ্য আছে? পিউ বসলো। অনিচ্ছা আর অনাগ্রহ সমেত বই মেলে সামনে ধরলো। কি মুসিবত! প্রতিটি শব্দই তো মাথার উপর দিয়ে যাচ্ছে। কে লিখেছে এই বই? ছাপালোটাই বা কে? পিউর পড়তে ইচ্ছে করলো না, একটুও না। তাও ঠোঁট নেড়ে আওয়াজ বের করলো, ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড কনফারেন্স হয়েছিল কোন দেশে? পড়তে পড়তে একবার বইয়ের ওপর দিয়ে ধূসরের দিকে তাকালো সে। ধূসর নিচের দিকে চেয়ে ফোন দেখছে। সে ফোঁস করে শ্বাস ঝেড়ে বইয়ের পাতায় মন দিল ফের। ফোন টিপছে। একে কোন ঘোড়ার ডিম পড়ে শোনাবে শুনি? কেমন রসকসহীন প্রেমিক এ! প্রেম করে না, দুটো মিষ্টি করে কথা বলে না, রুমে এনে পড়তে বসায়। অথচ মেয়েটা বুঝলই না, সে যতবার বইয়ের দিকে চায় একজনের পূর্ণ দৃষ্টি সঙ্গে সঙ্গে নিক্ষেপ হয় তার উপর। সেকেন্ডে সেকেন্ডে মুগ্ধ মোহিত চোখে দেখে। অক্ষিপট নড়ে না, উহু এক চুলও এপাশ ওপাশ হয় না। লাঞ্চ টাইম শুরু। সবাই রওনা করলো ক্যান্টিনে। কেউ বা ডেস্কে বসলো বাটি খুলে। বাড়ি থেকে আনা সুস্বাদু খাবারের ঘ্রাণে মুহূর্তে অফিস মোমো করে উঠল। এক একজন যখন তৃপ্তি নিয়ে খেতে থাকে, সেই ক্ষণে চুপ করে বসে আছে মারিয়া। চেহারায় বিষাদের ছায়া। পেটে ক্ষুধায় চোচো করলেও খাওয়ার ইচ্ছে নেই, কারণ আজ তার মন খারাপের দিন। কয়েক বছর যাবৎ এই দিনে আয়োজন করে মন খারাপেরা ছুটে আসে। আজও এলো, ব্যতিক্রম কিছু হওয়ার কারণ কই? মারিয়া হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ বসে থেকে ডেস্কের টেবিলে মাথাটা নুয়ে দিল। সাদিব নিজের ক্যাবিন রেখে বেরিয়েছে কেবল। শার্টের হাতা কোনোই অবধি ওঠাতে ওঠাতে ক্যান্টিনের দিকে রওনা হলো সে। মারিয়ার ডেস্ক পেরোতে হয় তাতে। সে যাওয়ার সময় একবার পাশ ফিরে স্বাভাবিক চোখে চাইলো। মারিয়াকে অমন করে বসে থাকতে দেখে ব্রুকোচকে এগিয়ে এলো। আস্তে করে ডাকলো, ম্যালেরিয়া, এই যে ম্যালেরিয়া। মারিয়া চটপট মাথা তুলল। ভেজা চোখ দুটো মুছল ত্রস্ত হাতে। কিন্তু বিধিবাম নজর পড়ে গেল তার। অবাক হয়ে বলল, কাঁদছেন কেন? কই কাঁদছি না তো। হাসার চেষ্টা করলো মারিয়া। সাদিব ভ্রুকুচকে রেখিয়ে বলল, উফ, মিথ্যা বলা ভালো নয়। আমি স্পষ্ট দেখলাম আপনার চোখে জল। তারপর মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে আমাকে বলা যাবে? মারিয়া মলিন হেসে বলল, সত্যি কিছু হয়নি। সাদিব দু হাত তুলে শ্বাস ফেলে বলল, ওকে,
বলতে না চাইলে জোর নেই, মুখোমুখি হওয়া বন্ধুকে তো আর কেউ মনের কথা বলবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, থাকুন। সাদিব চলে যেতে নেয়। শান্ত গোছের কথাগুলো আড়াল তার অভিমান ঠিক বুঝে নিল মারিয়া। সে হাঁটা ধরতেই পেছন থেকে হাতটা টেনে ধরলো অমনি। সাদিব থেমে দাঁড়ালো, হাতের দিকে একবার তাকিয়ে মারিয়ার মুখের দিকে চাইলো। মেয়েটার চোখ টইটুম্বুর এখন। সে তাকাতেই গলগল করে গলে পড়লো যেন। অনুরোধ করে বলল, যাবেন না প্লিজ? সাদিব বিস্মিত চোখে মুখে এগিয়ে আসে, পাশের ডেস্ক থেকে চেয়ার টেনে মারিয়ার পাশে বসে। মারিয়া ফুপিয়ে কেঁদে উঠল। সে বিহব্বল স্বরে শুধালো, কিছু হয়েছে? ভাইয়ার কথা মনে পড়ছে খুব। রওনাকের ব্যাপারে কিছুই জানে না সাদিব, তাই বুঝতেও পারল না। মারিয়া নিজেই বলল, জানেন আজ আমার জন্মদিন। ওয়াও, তাই নাকি? কাল তো বলেননি। প্রফুল্ল চিত্ত সাদিফের। মারিয়া বিরস গলায় বলল, ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি আর পালন করিনি। সাদিব কপাল কোচকায়। চলে গেছে কথাটা ঠিক ঠাওর হলো না। মারিয়া ভেজা কণ্ঠে জানালো, প্রতি বছরে এই দিনে ঠিক 12টার সময় ভাইয়া আমায় উইশ করতো। ছোট থেকে সবার আগেই ওর উইশ পেয়ে বড় হয়েছি আমি। ভাইয়া 2 হাত ভরে বাজার করতো, তারপর আম্মু আমার পছন্দের খাবার রান্না করতেন। এই দিনটা ছিল আমার ইচ্ছে পূরণের মতো। যা চাইতাম ভাইয়া উপহার হিসেবে তাই আনতো। দুপুরে ওদের পার্লামেন্ট থেকে এক ঝাঁক লোক সাথে এসে পেট পুড়ে খেত। আনন্দে হৈ হৈ করে কেক কাটতাম। ভাইয়া আমার কপালে চুমু খেয়ে বলতো, উপহার পাওয়ার পর আমি যেভাবে হাসতাম সেটা দেখলেই ওর মনে হয় জীবন সার্থক। বলতে বলতে মৃদু হাসলো সে, অথচ কোটর চিকচিক করছে অশ্রু। সাদিব আগে পিছে না ভেবে প্রশ্ন করে বলল, এখন কোথায় উনি? মারিয়া থামলো, সবাইকে ভেঙে এলো কণ্ঠ। উদাস ভঙ্গিতে বলল, মারা গেছে। সাদিবের ভ্রু কুঞ্চন মিলিয়ে যায়, বিমূর্ত হয়ে পড়ে। জিজ্ঞেস করে, নিজেই মিয়ে গেল লজ্জায়। থতমত খেয়ে বসে রইল কিছুক্ষণ। জিভ কেটে বারবার নিজের নির্বুদ্ধিতার প্রতি হতাশ জানালো। মারিয়া চোখ মুছল ফের, নাক টেনে বলল, আপনি খেতে যাবেন না? সময় বেশি নেই। সাদিব নড়ে ওঠে। হ্যাঁ, যাব। আচ্ছা, আপনার ভাইয়া চলে যাওয়ার পর আর কখনো কেক কেটেছেন? মারিয়া মাথা নাড়ালো দুপাশে, বলল, ইচ্ছে হয়নি। ও মারা যাওয়ার পর জন্মদিন কেন, কোনো অনুষ্ঠানই আমরা পালন করতে পারি না। সাদিব দুর্বদ্ধ হাসলো, উঠে দাঁড়িয়ে তাকেও টেনে তুলে বলল, আসুন। কোথায়? সাদিব এগিয়ে চলল। আগে আসুন তো। ক্যান্টিনে নিয়ে এসেছে সে। মারিয়ার মুখ শুকিয়ে গেল সহসা। এখানে এক একটা খাবারের যে দাম, 5 টাকার রুটি 10 টাকা। সে ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি কিছু খাবো না স্যার। সাদিব ফিরে তাকায়, কপালে আবার ভেসে ওঠে ভাঁজ। খালি চেয়ারটায় বসতে বসতে বলল, কিসের স্যার? কাল না বললেন আমরা বন্ধু? বন্ধুকে কেউ স্যার বলে? ম্যালেরিয়া। মারিয়া পাল্টা কপাল কোচকালো এবার। এক নিমিষে উধাও হলো তার বিষণ্ণ মুখবিবর। নিজেও বসতে বসতে বলল, আচ্ছা তাই, তাহলে বন্ধুকে আপনি করে কে বলে শুনি? সাদিব ডান ভ্রুটা ঈষৎ উঁচুতে তুলে বলল, তুমি করে বলতেছেন? মারিয়া টেবিলে হাতের কোনোই ঠেকালো, আঙ্গুলগুলো গালে রেখে পল্লব ঝাপটে বলল, কেন, খুব সমস্যা হবে বললে? চাইলে তুই করেও বলতে পারেন। সাদিব হেসে ফেলে, দুপাশে মাথা নেড়ে বলে, না না, মধ্যেরটাই পারফেক্ট। আচ্ছা, আজকের থেকে আমি তুমি বলবো, তবে আমাকেও কিন্তু স্যার বলা চলবে না, নাম ধরে ডাকতে হবে। অ্যান্ড তুমি। মারিয়া বিস্ময় স্বর আকাশ উঠিয়ে বলল, নাম ধরে? কিন্তু আপনি যে আমার বড়। সাদিব কাঁদো যায়। সো হোয়াট? তুমিই না বললে বন্ধুত্বের বয়স সময় এসব ব্যাপার না? তারপর আঙ্গুল তুলে সচেতন কণ্ঠে বলল, এই দেখেছো, আমি কিন্তু তুমি করে বলছি মাত্র। সাদিবের কণ্ঠ চমৎকার, যেমন চমৎকার তার মুখমণ্ডল। সব যেন শিল্পীর হাতে নিখুঁত অঙ্কনীয়, মেপে মেপে চোখ, নাক, ভ্রু বসানো। মারিয়া মোহিত হয়ে পড়ে, আরো কয়েকশো ধাপ বেশি অনুভব করে আকর্ষণ। মাথা কাত করে বলল, ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। সাদিব উঠে গেল। খাবার অর্ডার করতেই গিয়েছে। মারিয়া পড়ল ভীষণ চিন্তায়। তার ব্যাগ হাতে 200 টাকার মতো হবে, খাবারের বিল আর বাড়ি ফেরা। সাদিব ফিরে এলো 10 মিনিটের মাথায়। তার বসার হুলস্থুল ভঙ্গিমায় নড়ে চড়ে উঠল সে। তাকাতে সাদিব অমায়িক হেসে বলল, মজার ব্যাপার কি জানো? মারিয়া মাথা নাড়াতেই বলল, আমি কখনো ফ্যামিলি মেম্বার বাদে কারোর কেক কাটিনি, যেটা আজ কাটবো। মারিয়া কিছু জিজ্ঞেস করার পূর্বেই ওয়েটার ছেলেটি হাতে কেক নিয়ে হাজির হলো। একটা 1 পাউন্ডের ছোট ভ্যানিলা কেক রাখলো টেবিলের ঠিক মাঝখানে।
মারিয়া হোঁচট খেলো, অবাক চোখে সাদিফের দিকে তাকালো। চশমা ভেদ করে বড় বড় নেত্রজোড়া তাকিয়ে দেখছে। সে তাকাতেই হাসি বিনিময় হয়। মারিয়া বিস্মিত কণ্ঠে বলল, এসবের কি দরকার ছিল? সাদিম নিজস্ব ভঙ্গিতে বলল, দরকার ছিল ম্যালেরিয়া। ভাইয়া নেই বলে তোমরা কেক কাটবে না, ওনাকে মনে করে কাটবে। উনি যা যা পছন্দ করতেন তাই তাই করবে। তোমরা মন মরা থাকলে ওনার কি ভালো লাগবে? নিশ্চয়ই না। উনি যেমন চেষ্টা করতেন তোমাকে হাসি খুশি রাখার জন্য, উনি না থাকাকালীন তোমরাও উচিত তেমন থাকা।